আপনারা দেখছেন নিউজ 9। ভয় পাই না, এগিয়ে চলি। ধনধান্য প্রেক্ষাগৃহে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জয়েন্ট নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যজ্ঞশ্রী। আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হলো ভাঙড়। সেই অন্তর্ভুক্তিকরণেও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়, তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস যেটাই দিক না কেন তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড, আপনারা জানেন বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক, আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এবং এর স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি। আজ থেকে 2 দিনের জন্য গঙ্গাসাগরে মেলার আগে পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে, সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। আজকে মেন কাজের যেগুলো উদ্বোধন এইখান থেকে হলো সেগুলো আমি একটু আপনাদের বলিয়ে দিই। যে সাগর ও আশেপাশেই প্রায় আজকে 61,50,00,000 টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প, খরচ পড়েছে 43,20,00,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা, ধবলাট, সুমতিনগর, মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর, খরচ পড়েছে 7,66,00,000 টাকা। মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে। এর ফলে 50,000 মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে। নামখানা ব্লকে সীমাবাঁধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। এর ফলে 30,000 মানুষ এটার দ্বারা উপকৃত হবে। এর আগেও আপনারা জানেন
যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ, চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবারও মেলা প্রাঙ্গণকে আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। মনে রাখবেন, এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে। তারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর, সমস্ত এনজিওস এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, তারা অনেক কাজ করে। এবং ছাত্র যুবক যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে 4-5 দিন থাকে। সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আর আমি বলি যে ভারত সেবাশ্রম সংঘ আজকে, আচ্ছা ভারত সেবাশ্রম সংঘেরটা পরে বলবো, মেলায় তীর্থকর মুকুব হয়েছে 9 থেকে 15 পর্যন্ত। একেবারে সবাইকে 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে। যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি। এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে, ভলেন্টিয়ার থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে। এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয়, হিটলার দেখানো মিথ্যাচারের পথে হাঁটছে বাম বিজেপি। মামাটি মানুষের সরকার ও আমাদের দলকে কালিমালিপ্ত করতে দুর্নীতির মিথ্যে অভিযোগকে লাগাতার প্রচারে এনে সত্যি বলে প্রতিষ্ঠিত করতে চাইছেন তারা। এই বিষয় নিয়ে আর কি বললেন মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক, শুনব। হিটলারের জমানায় গোয়েবলসীয় থিওরি খুব পপুলার হয়েছিল, যে ক্রমাগত একটা মিথ্যা প্রচার করতে থাকো যাতে মানুষের মধ্যে সেই মিথ্যা প্রচারটা সত্যি হিসাবে বিবেচিত হতে পারে। ভারতবর্ষের 2টি দল, একটা ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা এই গোয়েবলসীয় থিওরি প্রয়োগ করছে বাংলার উপর। তারা সেই গোয়েবলসীয় থিওরি পশ্চিমবাংলার বুকে চেষ্টা করছেন ওটাকে ইমপ্লিমেন্ট করার, যে তৃণমূলকে চোর হিসেবে চিহ্নিত করো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তিকে যখন কালিমালিপ্ত করা যাচ্ছে না, তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যান্যদের প্রতি ইডি সিবিআইকে অগণতান্ত্রিকভাবে জোর করে লাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করবার একটা চেষ্টা হচ্ছে। আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বারংবার বলেছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা কোনো জায়গায় যদি কোথাও কোনো ইডি রেড করেছে, সিবিআই রেড করেছে, ডেকেছে, তৃণমূল কংগ্রেসের এমন একজন নেতাকেও দেখাতে পারবেন না যিনি সেই অভিযোগের ভিত্তিতে সেই তদানীন্তন সংস্থার মুখোমুখি হন না। এত অত্যধিক ইডি, সিবিআই কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এতে কিন্তু জনমানসে একটা ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যে কোনো সময় হয়ে যেতে পারে। এটা কিন্তু যারা সরকার চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার, তারা এটা অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না। আলটিমেটলি প্রত্যেকটা গণতান্ত্রিক সংস্থার উপরে মানুষের একটা অবিশ্বাস জন্মে যাচ্ছে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর। নারী বিরোধী বিজেপির মুখ পুরল শীর্ষ আদালতে। বিলকিস বানো মামলায় দোষী 11 জনকে ফের হাজতে ভরার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। সাজা শেষ হওয়ার আগেই এই 11 জনকে মুক্তি দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার, যা তাদের এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ থেকে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। আবারও প্রমাণিত হলো বিজেপির শাসনে ভারতের নারীরা সুরক্ষিত নন। এই নিয়ে কি বললেন কুণাল ঘোষ, শুনুন। আজ গুজরাটে বিলকিস বানো কেসে বিলকিস বানোর পরিবারকে বিজেপি পন্থীরা যেভাবে ধর্ষণ করেছিল, খুন করেছিল, তাদের মধ্যে 11 জন যারা শাস্তিপ্রাপ্ত, তাদের 2022 সালে গুজরাট সরকার সসম্মানে মুক্তি দিয়েছিল জেল থেকে এবং তাদের রাজকীয় সম্বর্ধনা দিয়ে বার করা হলো। আর আজ
সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন বিজেপি সরকার ভিত্তিহীন ধাপ্পাবাজির অভিযোগ, মানে ধাপ্পাবাজির তথ্য দিয়ে মিসলিড করার চেষ্টা করেছে গোটা প্রসেসকে, তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই 11 জনকেই অবিলম্বে জেলে আবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয়। বিলকিস বানো, তার উপর যে নির্যাতন হয়েছিল, আদালতে শাস্তিপ্রাপ্তদের দরজা খুলে দিয়েছিল জেলের কারা, এই বিজেপি সরকার। ফলে এই বিজেপি নেতাদের ল অ্যান্ড অর্ডার, মহিলাদের সম্মান, সংখ্যালঘু সুরক্ষা এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। কেন্দ্র এখন টাকা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে, বললেন মুখ্যমন্ত্রী। ধন্য ধন্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি, শোনাবো। আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে। বুঝুন কিভাবে করছি। এক সময় একটা গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল, গানটি। আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি, এটা বুঝতে হবে। একটা গৃহস্থ চালায় যে মহিলারা, তাকে মাসের হিসেব রাখতে হয়, মাসটা কিভাবে চলবে, তার মধ্যে বিয়ে আছে, পৈতে আছে, অন্নপ্রাশন আছে, আরও অন্যান্য উৎসব আছে, সেই টাকাগুলো কি করে সামলাবে, সমস্ত সামলাতে হয়। আপনারা যেমন গৃহস্থলী চালান, আমাকে সেরকম সংসার চালাতে হয়, পশ্চিমবঙ্গ সরকার সংসার। তার মধ্যেও বলুন এত সামাজিক সংস্কার, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজ সাথী, আমার সবুজশ্রী প্রকল্প, একটা বাচ্চা জন্মালেও বাচ্চাটার নামের সাথে সাথে একটা গাছ দিয়ে দেওয়া হচ্ছে। কেন? যখন তার 18 বছর বয়স হবে, ওই গাছটা এমন গাছ দেওয়া হচ্ছে তার দাম প্রায় 4-5 লক্ষ টাকা হবে, তার ভবিষ্যতের একটা পুঁজি হয়ে যাবে। আগেকার দিনে বাবা মারা ছেলে মেয়ের বিয়ের জন্য গ্রামে গ্রামে এই জন্য একটা করে ভালো গাছ পুঁততেন, মনে রাখবেন। এবং আগে মায়েরা ভাবতেন আমার মেয়েদের দায়িত্ব কে নেবে যদি আমি তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিই। আমি বললাম না, মা বাবাদের হাতে প্রেশার, অত চাপ দেওয়া যাবে না। আসুন আমরা তৈরি করি কিছু, যাতে আমাদের সুন্দর ভবিষ্যৎকে পথ দেখাবে। আমরা কন্যাশ্রী করলাম। আগে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলে একটা লিমিটেড মেয়েরা পেতেন, কিন্তু এখন গভর্নমেন্ট স্কুলে সবাই আমার কন্যাশ্রী, সবাই কন্যাশ্রী স্কলারশিপ পায়। ইটস এ এক্সেপশনাল কেস। এবং কলেজে গেলেও তারা কন্যাশ্রী পাচ্ছে। কন্যাশ্রী 2, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, আর ইউনিভার্সিটিতে গেলেও তারা 2000 থেকে 2500 তারা স্কলারশিপ পাচ্ছে, অর্থাৎ কন্যাশ্রী 3। ছেলেদের জন্য তেমনি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আগে যারা পিএইচডি করতো, গভর্নমেন্ট একটা রিসার্চের জন্য টাকা দিত, এখন সেটাও বন্ধ, সেই টাকাটাও আমরা দিই। কেন দিই? একটা সাইকেল কেন দিই জানেন? একটা স্কুল আগে, এখনো অনেক জায়গায় আছে, এত তো আমরা 7000 নতুন স্কুল তৈরি করেছি, ধরুন 5000 উচ্চ মাধ্যমিক তৈরি করেছি, প্রায় লক্ষ লক্ষ শ্রেণীকক্ষ তৈরি করেছি। তাতেও তো টোটাল এডুকেশনটা কভার করবার জন্য আমাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। একটা ছেলে মেয়ে সাইক্লিংটা শরীরের পক্ষেও ভালো, এনভায়রনমেন্ট ফ্রি, সে তার বাড়ি থেকে হেঁটে 4-5 কিলোমিটার যাবে কেন? সে সাইকেলে করে স্কুলেও যাচ্ছে এবং সে কারো কাছে ছাড়ার জন্য হাত পাচ্ছে না, নিজের বাহন তৈরি করে নিচ্ছে,
যার জন্য কোনো পয়সা লাগছে না, সে নিজেকে মনে করছে আমি তো কন্যাশ্রী, আমি তো শিক্ষাশ্রী, আমি তো ঐক্যশ্রী, আমি তো মেধাশ্রী, আমি তো যজ্ঞশ্রী, আমি তো সবুজ সাথী, আমি তো বিশ্বশ্রী, আমি একদিন বিশ্ব জয় করব, এটা তাদের মাথায় থাকে। আমি আজকে একটি কথা আমার ছাত্রছাত্রী যৌবনদের বলবো, বাংলা কিন্তু মনে রাখবেন অনেক পৃথিবী সারা অনেক দেশ, এবং আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন বিকেম বেঙ্গল। আর একটা মনে রাখবেন, ইউনেস্কো হেরিটেজ যেমন দুর্গাপুজো পেয়েছে, ট্যুরিজম পেয়েছে ইউনেস্কো ডেস্টিনেশন বেঙ্গল ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, এগুলো আমাদের গর্ব। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনার জবাব মুখ্যমন্ত্রীর। অনেকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে মিথ্যে অপপ্রচার করে। আমাকে গালাগালি দিলে আপত্তি নেই, কিন্তু বাংলাকে গালাগালি দিলে আপত্তি আছে। আইন শৃঙ্খলা ভালো না হলে কলকাতা কিভাবে দেশের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হলো? ধনধন্য অডিটোরিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমাদের সময় আমরা 6টা পুলিশ কমিশনারেট করেছি, 14টা পুলিশ জেলা করেছি, 43টা মহিলা থানা করেছি, 173টি নতুন থানা করেছি, 8টি উপকূল থানা করেছি, 35টি সাইবার থানা করেছি, 19টা হিউম্যান রাইটস কোর্ট করেছি, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। 84টা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত, সব বন্ধ করে দিল, কিন্তু আমরা বন্ধ করিনি। এবং তার মধ্যে 50% মহিলাদের জন্য। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।